নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি চারদিকের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। আমরা দেখেছি যে উপনির্বাচনে কিন্তু এবার বিজেপির একেবারে যে ভোট, হিন্দু ভোট ব্যাংক রয়েছে সেখানে কিন্তু বিজেপির ধস এবং 4 কেন্দ্রেই হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ। তবুও উপনির্বাচনে বিজেপির ভরাডুবি। মানিকতলায় আমরা যেমন দেখেছি যে হিন্দু ভোটার রয়েছেন 97%, অন্যদিকে মানিকতলায় বেশিরভাগই অবাঙালি হিন্দু ভোটার। ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট 18%। অন্যদিকে রায়গঞ্জ যে বিধানসভা কেন্দ্রটি রয়েছে সেখানে হিন্দু ভোটার রয়েছেন 93% এবং ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ যেমনটা জানা গেছে যে 24%। অন্যদিকে বাগদার যে বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে সেখানেও কিন্তু হিন্দু ভোটারের সংখ্যা যথেষ্টই। সেখানে হিন্দু ভোটার 87% এবং ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ সেখানে 38। এর পাশাপাশি রানাঘাট দক্ষিণের দিকেও আমরা নজর রেখেছি এবং সেই যে কেন্দ্র সেখানে হিন্দু ভোটার 91%, ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ 36। মেরুকরণের রাজনীতি থেকে মুখ ফেরাচ্ছে কি হিন্দু ভোটাররা, সেই প্রশ্নই কিন্তু উঠছে এবারের যে 4টি বিধানসভা কেন্দ্র উপনির্বাচন হয়েছে সম্প্রতি এবং সেই যে উপনির্বাচনের যে ফলাফল তার ভিত্তিতে কিন্তু এই প্রশ্নই উঠছে যে মেরুকরণের যে রাজনীতি তার থেকে কি এবার মুখ ফেরাচ্ছেন হিন্দু ভোটাররা। আমরা দেখেছি যে হিন্দু ভোটাররা অবশ্যই গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির যে ভোট ব্যাংক তার ক্ষেত্রে, এবং সেখানেই কিন্তু এই প্রশ্ন বারংবার এবার সামনে আসছে যে মেরুকরণের রাজনীতির কি এবার বিরোধিতা শুরু করছে হিন্দু ভোটাররা। সেই যে ভাবনা, সেই যে ধারণা, সেই ধারণা থেকে কি এবার বেরিয়ে আসছেন হিন্দু ভোটাররা। এ বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আমরা কথা বলবো তার সঙ্গে। দেবজ্যোতিতে আমরা দেখছি যে প্রথমে আমরা যেমনটা দেখলাম যে লোকসভা নির্বাচন এবং তার ফলাফলেও কিন্তু বিজেপি একেবারে বলাই যায় ভীষণভাবে খারাপ ফল করেছে বাংলায়, এবং তার পরবর্তীতে যে বিধানসভা যে উপনির্বাচন হয়েছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 4টি কেন্দ্রে যথেষ্ট হিন্দু ভোটার থাকার পরেও কিন্তু সেই ভোট তারা কুক্ষিগত করতে পারেনি। তাহলে কি কোথাও গিয়ে যে মেরুকরণের যে রাজনীতি সেখান থেকে কি মুখ ফেরাচ্ছেন হিন্দু ভোটাররা? দেখো, তোমাকে প্রথমে পরিসংখ্যানটা বলি, যেটা মানিকতলায় হিন্দু ভোটারের সংখ্যা আছে 97%, সেখানে ভারতীয় জনতা পার্টি পেয়েছে মাত্র 18% ভোট। রায়গঞ্জে হিন্দু ভোট আছে 93% এবং বাগদাতে হিন্দু ভোটের সংখ্যা 87% এবং রানাঘাট দক্ষিণে হিন্দু ভোটার 91%। অর্থাৎ সব জায়গাতেই দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টির যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে বড়সড় আঘাত এসেছে। কারণ গত যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু হিন্দু ভোটের অধিকাংশই কিন্তু ভারতীয় জনতা পার্টির ভোট বাক্সে গেছিল, কিন্তু দেখা যাচ্ছে যে বিধানসভার উপনির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেস শুধু সংখ্যালঘু ভোট নয়, একেবারে হিন্দু ভোটও কিন্তু তাদের পক্ষে ফেরাতে পেরেছে। বিশেষ করে যে দুটি বিধানসভা কেন্দ্র রয়েছে মতুয়া অধ্যুষিত, সেই জায়গাতে কিন্তু যেমন রানাঘাট দক্ষিণ এবং বাগদা, এই দুটোতে তৃণমূল কংগ্রেস কিন্তু হিন্দু ভোটের বেশিরভাগ অংশই তারা পেয়েছে। এবং যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে মানিকতলাতে হিন্দু ভোট বিজেপি পেয়েছে মাত্র 18% এবং রায়গঞ্জে পেয়েছে 24%, বাগদাতে পেয়েছে 38% এবং রানাঘাট দক্ষিণে 36%। অর্থাৎ গত যে লোকসভা নির্বাচনে যেখানে দেখা গেছিল প্রায় 70 থেকে 72% হিন্দু ভোট পেয়েছিল, সেই জায়গাতেই কিন্তু বড়সড় ভোট ব্যাংকে আঘাত এসেছে। অর্থাৎ এটাও বিজেপির কাছে লক্ষণীয় এবং তারা যে ভোট পর্যালোচনা করবেন 17 তারিখ, সেই 17 তারিখ তাদের যে পর্যালোচনা বৈঠক রয়েছে, অর্থাৎ যেটা ভারতীয় জনতা পার্টি বলেন যে কার্যকারিণী বৈঠক, সেই কার্যকারিণী বৈঠকেও কিন্তু এই বিষয়টি নিয়ে যথেষ্ট আলোচনা হবে। এবং এতদিন পর্যন্ত যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে মন্তব্য করা হতো যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র সংখ্যালঘু ভোটের জন্যই নির্বাচনী বৈতরণী পার হচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে পরিসংখ্যানে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র সংখ্যালঘুর ভোটের পাশাপাশি হিন্দু ভোটও কিন্তু তাদের ঝুলিতে আনতে পেরেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের কাছে যথেষ্ট খুশির খবর কিন্তু এই হিন্দু ভোট ব্যাংক যেভাবে তাদের কাছে ফিরে এসেছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মতুয়াগড়ের মতো জায়গা, যেখানে মতুয়া অধ্যুষিত এলাকা রয়েছে এবং রায়গঞ্জেও কিন্তু মতুয়া ভোট রয়েছে। শুধুমাত্র রানাঘাট দক্ষিণ বা
বাগদা নয়, রায়গঞ্জেও কিন্তু যথেষ্ট মতুয়া ভোট রয়েছে। সেই মতুয়া ভোটও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষে এসেছে, অর্থাৎ হিন্দুদের বেশিরভাগ ভোটও তারা যেমন পেয়েছেন, সংখ্যালঘুদের ভোটও যেমন পেয়েছেন। সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টির কাছে অত্যন্ত দুশ্চিন্তার। তারা যেভাবে এই সংখ্যালঘুদের বিরুদ্ধে মুখ খুলতেন, সংখ্যালঘুদের বিভিন্ন বিশেষণে বিশেষিত করতেন, সেই জায়গাতে এই সংখ্যালঘু ভোট যে তাদের পক্ষে এসেছে তৃণমূল কংগ্রেসের, তাতেও কিন্তু তৃণমূল কংগ্রেস অত্যন্ত খুশি বলা যায়। একদমই দেবাশিস দা, অবশ্যই ধন্যবাদ। দেবজ্যোতি আমাদের সঙ্গে ছিলেন, আমাদের নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। আমরা কথা বলছিলাম তার সঙ্গে, যেমনটা আপনাদের জানাচ্ছিলেন তিনি, যে এবারে আমরা যে বিধানসভা কেন্দ্রে, 4টি বিধানসভা কেন্দ্রে যে উপনির্বাচন দেখলাম, সেই উপনির্বাচনের ক্ষেত্রে কিন্তু 4 কেন্দ্রেই হিন্দু ভোটার যথেষ্টই সংখ্যাগরিষ্ঠ ছিল, এবং তারপরেও কিন্তু উপনির্বাচনে বিজেপির একেবারেই ভরাডুবি হয়েছে। এবং লোকসভা নির্বাচনে আমরা যেমনটা দেখেছি, তার পরবর্তীতে যে ফলাফল, সেখানে যেমন আমরা দেখেছি যে বিজেপি বাংলায় সেভাবে বিজেপি যেমন সেখানেও খারাপ ফল যথেষ্টই করেছিল, সেখানে সেই একই যে ধারা তা কিন্তু অব্যাহত রইল উপনির্বাচনে হিন্দু ভোট ব্যাংকে ধস বিজেপির। 4 কেন্দ্রে হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ, তবুও উপনির্বাচনে বিজেপির ভরাডুবি। মানিকতলা যে কেন্দ্র, সেখানে হিন্দু ভোটার 97% এবং মানিকতলায় বেশিরভাগই অবাঙালি হিন্দু ভোটার। আমরা শুনেছিলাম যখন মানিকতলার যে উপনির্বাচনের যেদিনকে ফলাফল বেরিয়েছে, তারপরেই কিন্তু আমরা দেখেছিলাম যে শক্তি পাণ্ডে এবং সাধন পাণ্ডের যিনি মেয়ে অর্থাৎ শ্রেয়া পাণ্ডে, তার মুখে কিন্তু এই কথাটা আমরা বলতে শুনেছিলাম। অন্যদিকে এই যে কেন্দ্র অর্থাৎ মানিকতলা বিধানসভা কেন্দ্র, সেখানে কিন্তু ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ 18। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি যে রায়গঞ্জ কেন্দ্র রয়েছে, সেখানে হিন্দু ভোটার 93% এবং ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ 24। আপনাদের জানিয়ে রাখি যে রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং বাগদা, এই 3টি কেন্দ্রে কিন্তু ক্ষমতায় ছিল বিজেপি, এবং এবার যে উপনির্বাচনের ফলাফলে আমরা দেখলাম, সেই 3টি কেন্দ্রও কিন্তু দখল করেছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বাগদায় হিন্দু ভোটার 87%, সেখানে ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ 38, এবং রানাঘাট দক্ষিণে হিন্দু ভোটার 91%, ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ 36। সেখানেই এই প্রশ্ন সামনে আসছে যে মেরুকরণের রাজনীতি থেকে কি তবে মুখ ফেরাচ্ছে হিন্দু ভোটাররা? সেই প্রশ্নই এবার উঠছে। আপনাদের শোনাবো যে গতকালই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে অভিযোগ করেছিলেন যে হিন্দু ভোটারদের ভোট দিতে দেওয়া হয়নি, তিনি ঠিক কি বলেছিলেন শুনুন। গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। অ্যাজ এ লিডার অফ অপোজিশন রিপ্রেজেন্টিং 2,33,27,000 ভোটার্স, আমি আপিল করছি আপনারা নামুন। আগামী 19 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে। আপনারা শুনলেন রাজ্যের বিরোধী দলনেতা, তার কি অভিযোগ ছিল যে এই যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে অর্থাৎ মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ এবং একই সঙ্গে বাগদা, এই যে 4 কেন্দ্রে ভোট হয়েছে সেখানে হিন্দু ভোটাররা তারা সুযোগই পাননি ভোট দেওয়ার, এমনই অভিযোগে সরব হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে আমরা যেমনটা ফলাফল দেখতে পাচ্ছি যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে সেখানে কিন্তু সর্বাধিক ছিল হিন্দু ভোটাররাই, এবং তারপরেও যে এই ধস তা নিয়ে উঠছে প্রশ্ন। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, আমরা দেখতে পাচ্ছি যে লোকসভা নির্বাচনের ফলাফলের পর কিন্তু রাজ্যের যে বিধানসভা নির্বাচন হয়েছে, উপনির্বাচন হয়েছে, সেখানেও কিন্তু একইভাবে বিজেপি ধরাশায়ী হয়েছে। অবশ্যই আমরা তার সঙ্গে আবারও যোগাযোগ স্থাপন করার চেষ্টা করছি, আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এই যে 4টি কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন হয়েছে, সেই 4টি কেন্দ্রের যে ভোটের ফলাফল, সেই ভোটের ফলাফলকে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে সেখানে কিন্তু
হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ এবং তবুও এই উপনির্বাচনগুলিতে বিজেপির ভরাডুবি হয়েছে। মানিকতলা যে কেন্দ্রটি রয়েছে সেখানে হিন্দু ভোটার ৯৭% এবং মানিকতলায় বেশিরভাগই অবাঙালি হিন্দু ভোটার। ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ ১৮। অন্যদিকে রায়গঞ্জ যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখানে হিন্দু ভোটার ৯৩% এবং ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট সেখানে পড়েছে ২৪%। বাগদা যে কেন্দ্রটি রয়েছে সেখানে হিন্দু ভোটার রয়েছেন ৮৭%। ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ ৩৮। পাশাপাশি রানাঘাট দক্ষিণ সেখানেও উপনির্বাচন হয়েছে, সেই কেন্দ্রে হিন্দু ভোটার রয়েছেন ৯১% এবং ধর্ম নির্বিশেষে বিজেপির ভোট শতাংশ ৩৬। এবং সেখানে এই প্রশ্ন বারংবার সামনে আসছে যে এবার কি তবে সাম্প্রদায়িক রাজনীতি থেকে মুখ ফেরাচ্ছে হিন্দু ভোটাররা? সেই প্রশ্নই কিন্তু সামনে আসছে এবার। আপনাদের জানিয়ে রাখি যে লোকসভা নির্বাচনের যে ফলাফল আমরা দেখেছি সেখানে যেমন বিজেপি যথেষ্ট খারাপ ফল হয়েছিল এবং গতবারের তুলনায় সেখানেও কিন্তু বিজেপি তার থেকে আরো নিচে নামে, অর্থাৎ তাদের যে সংখ্যা সেই সংখ্যা কিন্তু অনেকটাই নিচে নামে। কিন্তু তার পরবর্তীতে যে তিনটি কেন্দ্র, যে তিনটি বিধানসভা কেন্দ্র বিজেপির কুক্ষিগত ছিল তাও কিন্তু হাতছাড়া হয়েছে এবার বিজেপির, অর্থাৎ রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ এই তিনটি কেন্দ্র থেকেও কিন্তু বিজেপি রীতিমতো ধরাশায়ী হয়েছে এবং সেখানে জয়ী হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তার পাশাপাশি মানিকতলা যে কেন্দ্রটি রয়েছে, মানিকতলা বিধানসভা কেন্দ্রেও কিন্তু এই উপনির্বাচনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আমরা জানি যে মানিকতলার যিনি বিধায়ক ছিলেন অর্থাৎ সাধন পাণ্ডে, তিনি প্রয়াত হওয়ার পরই সেখানে উপনির্বাচনের প্রয়োজনীয়তা আসে এবং সেই কেন্দ্র থেকে জয়ী হন তার স্ত্রী শক্তি পাণ্ডে। এবং এই যে মানিকতলা কেন্দ্র রয়েছে, অবশ্যই এই মানিকতলা যে বিধানসভা কেন্দ্র রয়েছে তা অনেকটাই গুরুত্বপূর্ণ, কারণ সেখানে যথেষ্টই অবাঙালি ভোটার রয়েছে এবং যেই অবাঙালি ভোটার আমরা এতদিন জেনে এসেছি একদিকে হিন্দু ভোটার এবং অন্যদিকে অবাঙালি ভোটারকে কিন্তু যথেষ্টই টার্গেট করে থাকে বিজেপি নেতৃত্ব। সেই যে হিন্দু ভোটার এবং অবাঙালি ভোটার তারা যে মুখ ফেরাচ্ছে সেখানে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আমরা কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। শান্তনুবাবু, আমরা দেখলাম যে লোকসভা নির্বাচনের যে ফলাফল তারপরে কিন্তু রাজ্যের যে বিধানসভা উপনির্বাচনের ফলাফল সেখানেও বিজেপি রীতিমতো ধরাশায়ী এবং উপনির্বাচনে যে হিন্দু ভোট ব্যাংকে সেখানে রীতিমতো ধস, ৪ কেন্দ্রেই হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ, তবুও কিন্তু বিজেপি জিততে পারেনি। এবং সেখানেই এই প্রশ্নটা উঠে আসছে যে তবে কি হিন্দু ভোটাররা রাজনৈতিক যে মেরুকরণ সেই ধারণা থেকে ক্রমশই মুখ ফেরাচ্ছে? আপনি কিভাবে দেখছেন এই বিষয়কে? প্রথমত, ভারতবর্ষ একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং পৃথিবীর অন্যতম বৃহৎ গণতান্ত্রিক দেশ। এইখানে কখনোই ধর্মের ভিত্তিতে নির্বাচন হতো না। ভারতীয় জনতা পার্টি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করত, তার কারণ তারা উন্নয়ন করতে পারতো না। ধর্মের ভিত্তিতে ভোট বৈতরণী পার করতে চাইছো, মানুষে মানুষে ভেদাভেদ। এই বাংলায় ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করে দীর্ঘমেয়াদী প্রকল্প তারা সফল করতে পারেনি। কারণ বাংলার সমস্ত ধর্মের, বর্ণের, সম্প্রদায়ের মানুষ জানেন যে মমতা ব্যানার্জি সমস্ত জাতপাত, ধর্ম, বর্ণের জন্য সমানভাবে উন্নয়ন করেন। তাই যারা বিজেপির ধর্মের ভিত্তিতে রাজনীতিতে আপাতত ভুল পথে চালিত হয়েছিলেন, তারা নিজেদেরকে শুধরে নিয়ে আবার মূল স্রোতে ফিরে এসে উন্নয়নের পথে এসেছেন এবং মমতা ব্যানার্জিকে সমর্থন করেছেন। একদমই ধন্যবাদ আপনাকে শান্তনুবাবু আপনার মতামত জানানোর জন্য। আপনাদের জানিয়ে রাখি যে খবরের দিকে আমরা নজর রেখেছি, যে আমরা দেখতে পেয়েছি যে লোকসভা নির্বাচনের যে ফলাফল সেখানে যেমন বিজেপি যথেষ্টই খারাপ ফল করেছে, তার পাশাপাশি যে উপনির্বাচনের ফলাফল আমরা দেখেছি যে রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং মানিকতলা এই 4টি কেন্দ্রে যে উপনির্বাচন হয় সেখানেও কিন্তু রীতিমতো ধরাশায়ী হয়েছে বিজেপি। 4 কেন্দ্রে হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ ছিল আমরা এবং আমরা অবশ্যই জানি যে বিজেপি নেতৃত্বের কাছে কিন্তু এই হিন্দু ভোটার যথেষ্টই গুরুত্বপূর্ণ, সেখানেই এই ধস প্রশ্ন তুলছে। আমরা কথা বলবো, ফোন লাইনে আমরা যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস মুখপাত্র
সৌমু আইচ রায়ের সঙ্গে। সৌমুবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌমুবাবু, আমরা যে ফলাফল অর্থাৎ যে বিধানসভা কেন্দ্রগুলিতে উপনির্বাচন হয়েছে তার যে ফলাফল আমরা দেখলাম, সেখানে কিন্তু হিন্দু ভোট ব্যাংকে ধস বিজেপির, এবং 4টি যে কেন্দ্র সেখানে হিন্দু ভোটার সংখ্যাগরিষ্ঠ ছিল, তবুও বিজেপির রীতিমতো ভরাডুবি। এখানেই প্রশ্ন তোলা হচ্ছে যে মেরুকরণের রাজনীতি থেকে তবে কি মুখ ফেরাচ্ছেন হিন্দু ভোটাররা? আপনি কিভাবে দেখছেন এই বিষয়কে? কংগ্রেসের একজন সাধারণ কর্মী হিসেবে আমরা মনে করি যে রাষ্ট্রের কোনো নিজস্ব ধর্ম হয় না এবং রাজনীতির কোনো ধর্ম না হওয়াই উচিত। এবং আজকে ভারতবর্ষে এই ধোঁকাদারি এবং এই চালাকি করে যে 10টা বছর সরকারটা চললো, সে সরকারের খোল নলছে, এবার সমস্ত মুখোশ পলেস্তারা বেরিয়ে পড়েছে। আপনার মনে করেন হিন্দু, মুসলমান, শিখ, ইসাই, খ্রিস্টান, এটা ভারতবর্ষ, সবারই তো খিদে পায়, সবারই তো ঘরে বেকার। মানুষের রুটি রুচি, রোজগার, বাসস্থান, এইসব হচ্ছে মানুষের চাহিদা। এটার উপর পরে মানুষ যদি ধর্ম, তো যে যার হতেই পারে, ভারতবর্ষে ধর্ম পালন করার তো স্বাধীনতা রয়েছে সবার, কিন্তু ধর্ম নিয়ে সংকীর্ণ রাজনীতি করার মধ্যে কিছুটা এই ধোঁকাদারি করা মানুষকে, এই 10 বছর ধরে মানুষকে ধোঁকা দিয়েছেন একটা সরকার। এই সরকারের প্রতিচ্ছবি এখন বেরোচ্ছে যে হিন্দুর ঘরে ছেলেটি বেকার, তার বাড়িতে খিদে পায় না, যে যার চাকরিটা চুরি গেছে তার অসুবিধা হয় না। তো এই পরিস্থিতিতে তো মানুষ ভোটটা দিয়েছে। মানুষ তার ভোটটা সবসময় তার রুটি রুচি, রোজগার, বাসস্থানের উপরই ভোট দেবে, এটা বিশ্বাস করি। কিছুদিন মানুষকে ধোঁকা দেওয়া যায়, ভাঁতা দেওয়া যায়, কিন্তু জীবনে একটা শেষ পর্যায়ে এসে, বা ভোটের একটা শেষ পর্যায়ে এসে একটা সময়ের পরে আসলটা বেরিয়েই পড়ে। তাই আসল বেরিয়ে পড়ছে। ধন্যবাদ আপনাকে সৌমুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবার নজর রাখবো পরবর্তী খবরের দিকে। নতুন 4 বিধায়কের শপথ নিয়ে রাজ্যপালকে চিঠি দিল পরিষদীয় দল। জটিলতা তৈরি হলে বিধানসভায় শপথ বাক্য পাঠ করানো হবে, এমনটাই জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। 2 বিধায়কের শপথ নিয়ে রাজ্য রাজভবন সংঘাত চরমে ওঠে। আমরা এর আগে দেখেছি যে ভগবানগোলার বিধায়ক রিয়াদ হোসেন সরকার এবং বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের যে শপথ গ্রহণ, তা নিয়ে যে জটিলতা তা তুঙ্গে ওঠে, এবং এবারও কিন্তু এই 4 বিধায়কের যে শপথ গ্রহণ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে এই বিষয়ে এখনো পর্যন্ত? বিধানসভার যিনি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলেছেন? দেখো, বিধানসভার সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে এই চার কেন্দ্রের শপথের ব্যাপারে বিধানসভার পক্ষ থেকেও কিন্তু রাজ্যপালকে চিঠি দেওয়া হয়েছে, এবং রাজ্যপাল যদি সদুত্তর না দেন, গত 2টি বিধায়কের শপথ নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল, তাহলে বিধানসভা যে 22 তারিখ থেকে শুরু হচ্ছে সেখানে তাদের শপথ গ্রহণ করা হবে। ইতিমধ্যেই কিন্তু পরিষদীয় দলের পক্ষ থেকে রাজ্যপালকে একটি চিঠি দেওয়া হয়েছে। এই 4 কেন্দ্রে যে তৃণমূল কংগ্রেসের বিধায়করা নির্বাচিত হয়েছেন, তাদের শপথের ব্যাপারে সবুজ সংকেত দিতে বিধানসভাকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে বিধানসভায় তাদের শপথ গ্রহণ হতে পারে। সেই জায়গাতেই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে গত 2টিতে যেভাবে জটিলতা তৈরি হয়েছিল, রাজভবনের পক্ষ থেকে সেই একইভাবে হয়তো জটিলতা তৈরি হবে। সেই জায়গাতেই তৃণমূল কংগ্রেস কিন্তু আগের ভুলটা করছে না। তারা কিন্তু পরিষদ দলের পক্ষ থেকে যেমন চিঠি দেওয়া হয়েছে, তেমনি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও চিঠি দেওয়া হয়েছে, এবং বিধানসভার পক্ষ থেকেও রাজ্য ভবনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। অর্থাৎ সমস্ত আইনগত দিক এবং বিধানসভার যে রীতিনীতি রয়েছে, সেই রীতিনীতি অনুযায়ী যাতে তাদের শপথ গ্রহণ হয়, সেই জন্য প্রথম থেকেই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং সেই মতোই বিধানসভার স্পিকার জানিয়েছেন। সমস্ত আইনগত দিক দেখিয়ে তারা কিন্তু রাজভবনকে জানিয়েছেন। রাজভবনের পক্ষ থেকে সবুজ সংকেত দিলে যে কোনো দিন তাদের শপথ হতে পারে। যদি তারা না দেন, তাহলে কিন্তু 22 তারিখ থেকে যে বিধানসভার অধিবেশন হচ্ছে সেখানেই শপথ গ্রহণ হবে। স্বর্ণালী, একদমই ধন্যবাদ আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। চারদিকে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর আরো খবর নিয়ে সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারদিক। এবার নজর রাখবো যে খবরের দিকে। দীপক ভট্টাচার্যের পর বিশ্বজিৎ রায় লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের বিতর্কিত মন্তব্য তৃণমূল নেতার। মাথা ভাঙা তৃণমূল ব্লক সভাপতির বিতর্কিত মন্তব্য। তৃণমূলের থেকে সুবিধা নিয়ে বিজেপিকে ভোট
করে লক্ষ্মীর ভান্ডার সহ সব সুযোগ বন্ধ করে দেওয়া হবে, এমনই মন্তব্য করেছেন তিনি। এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, গতকালই আপনাদের সামনে যে খবর সামনে দিনহাটার তৃণমূল ব্লক সভাপতির এমন মন্তব্য ছিল, লক্ষ্মীর ভান্ডারকে নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। এবং দীপক ভট্টাচার্যের পর কিন্তু এবার বিশ্বজিৎ রায় তার লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের বিতর্কিত মন্তব্য। মাথাভাঙার তৃণমূল ব্লক সভাপতির এই মন্তব্য। তিনি কি বলেছেন যে তৃণমূলের থেকে সুবিধা নিয়ে বিজেপিকে ভোট, তাদের চিহ্নিত করে লক্ষ্মীর ভান্ডার সহ সব সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হবে, এমনই মন্তব্য করেছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, আমরা গতকালই যে খবরের দিকে নজর রেখেছিলাম যে দিনহাটার তৃণমূলের ব্লক সভাপতি তিনিও কিন্তু এইরকম তির্যক মন্তব্য করেছিলেন এবং এবার আবারও সে একই মন্তব্য শোনা গেল মাথাভাঙার ব্লক সভাপতির ক্ষেত্রে। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, এবার মাথাভাঙার এই তৃণমূল ব্লক সভাপতি ঠিক কি হুঁশিয়ারি দিয়েছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি, তৃণমূলের যে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা রয়েছে, সেই প্রস্তুতি সভাকে কেন্দ্র করে কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে মহকুমায় তৃণমূল কংগ্রেসের প্রস্তুতি সভা হচ্ছে। এবং সেই প্রস্তুতি সভায় আমরা দেখেছিলাম এর আগেও দিনহাটার 2 নং ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি সরাসরি যারা বিজেপিকে ভোট দিয়েছেন তাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। এবং সেই একই কথা গতকাল রাতে মাথাভাঙায় যে তৃণমূল কংগ্রেসের 21শে জুলাইয়ের 1 নং ওয়ার্ডের যে পথসভা ছিল মাথাভাঙা পৌরসভার, সেই পৌরসভার 1 নং ওয়ার্ডের পথসভায় মাথাভাঙা শহর ব্লক তৃণমূল কংগ্রেস যিনি সভাপতি রয়েছেন বিশ্বজিৎ রায়, তিনি কিন্তু ওই একই সুরে একই কথা বলেছেন। বিশ্বজিৎ রায়ের কথা যে যারা তৃণমূল কংগ্রেসের থেকে তৃণমূল কংগ্রেসের একাধিক সুবিধা নেওয়ার পরেও নির্বাচনগুলিতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি, এবার তাদের পৌর পরিষেবা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে একাধিক যে সমস্ত পরিষেবা রয়েছে সেই পরিষেবাগুলো পাওয়া নিয়ে এবার ভাবতে হবে। অর্থাৎ বলতে গেলে কয়েকদিনই সেটা বন্ধ করে দেওয়ার মতো কথা বলতে চেয়েছিলেন। আর এই নিয়ে কিন্তু একেবারেই জেলা জুড়ে বলতে গেলে রাজনৈতিক মহলে অনেকটাই শোরগোল পড়ে গেছে, কারণ একের পর এক তৃণমূল নেতার মুখে কিন্তু এবার যারা ভোট দেয়নি তাদের লক্ষ্মীর ভান্ডার সহ সরকারি পরিষেবা বন্ধ করে দেওয়ার কথা উঠছে। জানিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন বিজেপি সহ একাধিক যারা বিরোধী দল, তারা কিন্তু এই বিষয়ে জেলা তৃণমূল নেতৃত্ব তারা কি জানাচ্ছেন, তারা কিভাবে দেখছেন এই মন্তব্যকে? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই মাথাভাঙার ব্লক সভাপতির মন্তব্যের পরিপ্রেক্ষিতে জেলা নেতৃত্বের তরফ থেকে কিছু প্রতিক্রিয়া না দিলেও গতকাল যে দিনহাটা 2 নং ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি যে মন্তব্য করেছিলেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার, সে বিষয়ে কোচবিহার জেলার বর্ষিয়ান তৃণমূল নেতা তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি রঘুনাথ ঘোষ কিন্তু স্পষ্টলি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রকল্পগুলি রয়েছে একদমই অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে যে তাদের বিরুদ্ধে আরো কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় কিনা জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি যে এই মাথাভাঙার তৃণমূল ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। সারা বছর আমাদের সঙ্গে থাকলো, সারা বছর আমাদের সঙ্গে অভিনয় করলো, আমরা সেই অভিনয় ভুলে গেলাম। রাত নাই, দুপুর নেই, সন্ধ্যা নেই, মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু মানুষ এত পরিষেবা পাওয়ার পরেও একটা দিন আমাদের সঙ্গে বেইমানি করলো। ভোটের দিন গিয়ে যে হাতে আমাদের কাছ থেকে সুযোগ সুবিধা আদায় করেছিল সেই হাত দিয়েই আমাদের মাথাভাঙা শহরের তৃণমূল কংগ্রেসকে গলা টিপে মারল। তাই আমি বলতে চাই, যারা সরকারি এই সুযোগ সুবিধা পায়, যারা আমাদের সঙ্গে বেইমানি করলো, আগামী দিনে এমন হওয়া উচিত, দেখে দেখে সুবিধা প্রদান করা উচিত। আমরা পৌরসভার কাছে এবং সরকারের কাছে আমরা জনগণ হবে আমরা আবেদন করতে চাই, যারা বেইমানি করে তাদেরকে শিক্ষা দিতে হবে। এর পাশাপাশি আপনাদের শোনাবো গতকাল দিনহাটার তৃণমূল ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য তিনি সম্পর্কে ঠিক কি মন্তব্য করেছিলেন। অন্ততপক্ষে কিছু হলেও ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্ততপক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে।
যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি। আপনাদের পর পর শোনালাম দীপক ভট্টাচার্য এবং তার পাশাপাশি বিশ্বজিৎ রায় অর্থাৎ মাথাভাঙার তৃণমূল ব্লক সভাপতি, তাঁদের ঠিক কি বক্তব্য লক্ষ্মীর ভান্ডার নিয়ে, এবং একের পর এক বিতর্কিত মন্তব্য করছেন তৃণমূল নেতারা। একদিকে যেমন দীপক ভট্টাচার্য, তিনি গতকাল লক্ষ্মীর ভান্ডার নিয়ে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন, এবং এবার মাথাভাঙার তৃণমূল ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় তার গলাতেও লক্ষ্মীর ভান্ডার নিয়ে ফের বিতর্কিত মন্তব্য। চারদিকে এখন সময় আরো একটা বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন চারদিক। বেহাল বারাসতের 11 নম্বর রেলগেট, একের পর এক দুর্ঘটনা এবং সেই নিয়েই কিন্তু একের পর এক অভিযোগ সামনে আসছে। রেললাইন সংলগ্ন পিচের রাস্তা নষ্ট, রেললাইন পার হতে গিয়ে পিছলে যাচ্ছে গাড়ির চাকা, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। যে খবর আপনাদের সামনে রাখছি, যে বেহাল বারাসতের 11 নম্বর রেলগেট এবং একের পর এক দুর্ঘটনা ঘটছে। রেললাইন সংলগ্ন পিচের রাস্তা নষ্ট, রেললাইন পার হতে গিয়ে পিছলে যাচ্ছে গাড়ির চাকা, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা। আপনাদের জানিয়ে রাখি যে খবরের দিকে আমরা নজর রেখেছি। বারাসতের 11 নম্বর যে রেলগেট, সেখানেই একের পর এক দুর্ঘটনা ঘটছে। যদিও এখনো পর্যন্ত রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো রকম সুরাহা কিছু মেলেনি, এবং অবশ্যই বারংবার এই দুর্ঘটনার কারণে যাত্রীরাও ভোগান্তির শিকার হচ্ছেন, বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। বারাসতের 11 নম্বর যে রেলগেট, সেখানেই এই দুরবস্থায় আশঙ্কা করা হচ্ছে বড়সড় দুর্ঘটনার। বেহাল বারাসতের 11 নম্বর রেলগেট, একের পর এক দুর্ঘটনা ঘটছে। রেল লাইন সংলগ্ন পিচের রাস্তা নষ্ট হয়ে গিয়েছে, এবং শুধু তাই নয়, রেল লাইন পার হতে গিয়ে পিছলে যাচ্ছে গাড়ির চাকা, যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। আর কলকাতা টিভির এই খবরের জের বারাসত রেলগেটে এলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রেল পদক্ষেপ না করলে রাস্তা নম্বর রেলগেটের রাস্তার কঙ্কালসার চেহারা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আপনাদের জানিয়ে রাখি, বারাসতের যে 11 নম্বর রেলগেট, তার বেহাল দশা এবং তা নিয়েই এবার উদ্বেগ প্রকাশ করেছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কলকাতা টিভির সেই খবরের পরই সেই ঘটনাস্থলে পৌঁছেছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। রেলগেটের রাস্তার কঙ্কালসার চেহারা নিয়ে উদ্বেগ প্রকাশ সাংসদের। আমরা কথা বলবো এ নিয়ে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের দুই প্রতিনিধি। খড়দহ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার, এবং বারাসত থেকে রয়েছেন আমাদের আরো এক প্রতিনিধি ভক্তি দে। ভক্তি, আমি তোমার কাছে প্রথমেই আসবো, যে ইতিমধ্যেই আমরা জানি যে এই যে 11 নম্বর রেলগেট, তার কিন্তু বেহাল দশা রীতিমতো, এবং সেখানে ইতিমধ্যেই পৌঁছেছেন সাংসদ দস্তিদার। তিনি সেখানে গেলেন এবং কি দেখলেন, খতিয়ে দেখলেন পরিস্থিতি, কি জানালেন, তিনি কি আশ্বাস দিলেন? আমরা এই 11 নম্বর রেলগেটের বেহাল দশা, সেটা কিন্তু আমরা সম্প্রসারণ করেছিলাম। এই মানে আমাদের টিভিতে দেখার পর কাকলি ঘোষদার আমাকে ফোন করেন, তিনি জানতে চান যে ঘটনাস্থলে কি হয়েছে। আমি সম্পূর্ণভাবে বলি যে গত কয়েকদিন ধরে এই 11 নম্বর রেলগেট, গুরুত্বপূর্ণ রাস্তা, বেহাল অবস্থায় পড়ে আছে, এবং বেশ কয়েকটি অ্যাক্সিডেন্ট হয়েছে, যে বেশ কিছু লোক আহত হয়েছে। এই আহতরা কিন্তু কখনো মোটরসাইকেল, কখনো সাইকেল থেকে পড়ে গেছে।
তারপর কিন্তু ঠিক তিনি 4:30 নাগাদ আসেন এবং আসার পর তিনি সরজমিনে দেখেন এবং এবং বেশ কিছু লোকের সাথে কথাবার্তা বলেন এবং বলা যেতে পারে আমাদেরই খবরের জের তিনি আশ্বস্ত করেছেন যদি রেলকে তিনি চিঠি দেবেন, রেল যদি কোনো পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু তিনি নিজের তহবিল বা নিজের থেকে তিনি এই রাস্তা পিচের ব্যবস্থা করবেন। কেননা গত কয়েকদিন ধরে প্রচুর মানুষ পড়ে আহত হয়েছেন। তাদেরও অভিযোগ ছিল কাকলি দেবীর কাছে যে এই ধরনের রাস্তার ফলে কিন্তু তাদের যেতে ভয় করছে, প্রাণের ঝুঁকি নিয়ে তারা যাতায়াত করছে। আমি তোমায় দেখাচ্ছি 11 নম্বর রেলগেট। এই 11 নম্বর রেলগেটের গুরুত্বপূর্ণ রাস্তা, এখান থেকে বলা যেতে পারে উত্তরবঙ্গে যাওয়ার একমাত্র ফটক। সেই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যায়, কখনো শিলিগুড়ি বলতে পারো এবং বলতে পারো কৃষ্ণনগর, সেই গাড়ির চাপ তো আছে। কিন্তু 11 নম্বর রেলগেটে যারা নাকি টু হুইলার বা সাইকেল নিয়ে যায় সেরকম স্থানীয় মানুষ প্রচুর আছে, তারা কিন্তু সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় গত কয়েকদিন তারা পড়ে যাচ্ছে। যেহেতু পিচ নেই, কঙ্কালসার চেহারা, পিচের পর যে রেল ট্র্যাক সে কিন্তু 6 ইঞ্চি উঠে এসছে, অর্থাৎ ছোট চাকার গাড়িগুলো পড়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ছাত্র বলো কিংবা সাধারণ লোক বলো সবাই কিন্তু উল্টে পড়ছে এবং কার মাথা ফাটছে, কার হাত ভাঙছে, এরকম অবস্থা হচ্ছে। সে ব্যাপারে কিন্তু রেলকে প্রশ্ন করেছিলাম যে কেন এটা কন্ট্রাক্টরদের দিয়ে সারানো হচ্ছে না। রেলের যে অভিমত তাতে বলা হচ্ছে কলকাতার থেকে সেন্ট্রালভাবে এই কন্ট্রাক্টররা কাজ করে, তারা যখন এই স্থানীয় কন্ট্রাক্টরদের কন্ট্যাক্ট করবে তারপরে এটা হবে। অর্থাৎ কিন্তু এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, এটা কিন্তু অতি শীঘ্রই করতে হবে। আমাদের খবর দেখে এবং কাকলি দেবী অর্থাৎ কাকলি ঘোষ অফিসার ঘটনাস্থলে চলে আসেন, তিনি আশ্বস্ত করেন এই যে ফুটব্রিজ এই লাইন যে আছেন সেখানে যে পিচ দেওয়ার দরকার আছে, যে পিচ একদম নেই বললে চলে, সেই পিচ দিয়ে তিনি কিন্তু নিজের থেকে রেল যদি কোনো পদক্ষেপ না নেয় তিনি নিজে করবেন। অর্থাৎ বলা যেতে পারে কলকাতা টিভির খবরের জেরে সাধারণ মানুষ কিন্তু একটু আশ্বস্ত হলেন, কেননা যেভাবে এই রেল রাস্তা দিয়ে মানুষ যায় তাতে কিন্তু এই ছোট্ট ছোট্ট ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে কয়েকটা দিন ধরে। আজকে কিন্তু বলা যেতে পারে বেশ কয়েকজন লোক এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সাইকেল বা মোটরসাইকেল দিয়ে পড়ে গেছে। তারপর কিন্তু এই সাংসদ তিনি ছুটে আসেন, তারপর তিনি আশ্বস্ত দেন। অর্থাৎ রেল কর্তৃপক্ষ যদি কিছু না করেন সাংসদ তৈরি করবেন, সেই আশ্বস্ত করার পর স্থানীয় মানুষ কিন্তু একটু বলা যেতে পারে তারা আশ্বস্ত হয়েছেন। তারা বলছেন কাকলি দেবী আসার পর তারা কিন্তু একটু আশ্বস্ত হলেন, কারণ তিনি যেভাবে বললেন যে রেলের যে গাফিলতি কোনো জায়গায় ঠিক করছে না, কখনো খড়দা কখনো বারাসাত, সব জায়গায় তাদের কিন্তু বলা যেতে পারে পর্যবেক্ষণের অভাব। সেই অভাবকে দূর করতে গেলে তিনি নিজে হাতে এটা নেবেন। অর্থাৎ আজকে এই দিনে বোঝানো যেতে পারে যে আমরা কিন্তু কলকাতা টিভির তরফ থেকে যে খবর করেছি সেই খবরের জেরে কিন্তু বলা যেতে পারে আগামী দিনে কাজ শুরু হবে। একদমই ভক্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। তার পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন খড়দহ থেকে আরও এক প্রতিনিধি জয়ন্ত মজুমদার, আমরা কথা বলবো তার সঙ্গে। জয়ন্ত, আমরা দেখেছি যে খড়দায় রেল গেটে গাড়িতে ধাক্কা ট্রেনের এবং গাড়ি চালকের বিরুদ্ধে এফআইআর রেলের বিরুদ্ধে উঠছে গাফিলতির অভিযোগ এবং যে প্রশ্ন সামনে আসছে তা হলো ট্রেন এলেও রেল গেট কেন ফেলা ছিল না, ঘটনার পর কেনই বা পালিয়ে গেলেন গেটম্যান, তা নিয়েও কিন্তু প্রশ্ন সামনে আসছে। এই বিষয়ে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে রেল কর্তৃপক্ষ সূত্রে? দেখো, রেল সূত্রের খবর, সিপিআরও কিন্তু সকালবেলা কার্যত কিন্তু জানিয়ে দিয়েছিলেন যে যিনি গাড়ির ড্রাইভার ছিলেন অর্থাৎ গাড়ির যে চালক তার বিরুদ্ধে কিন্তু এফআইআর করা হয়েছে রেলের তরফ থেকে। এবং রেলের যারা আধিকারিকরা আছে এবং যারা লোকাল পুলিশ স্টেশন আছে তারা কিন্তু সহযোগিতা গোটা তদন্ত প্রক্রিয়া কিন্তু চালাচ্ছে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, যেটা আমরা কিন্তু কিছুক্ষণ আগেই সেটা কিন্তু দেখতে পাচ্ছি, বারংবার সেটা ধরা পড়ছে যে রেলগেট পড়া রয়েছে, তা সত্ত্বেও রেলগেটের নিচ থেকে কিন্তু মানুষ বেরিয়ে যাচ্ছে। সেখানে পুলিশের একটা ভূমিকা নিয়ে প্রশ্ন আসছে। কলকাতা টিভির ক্যামেরার সামনে আমরা কিন্তু সেটা দেখেছি যে পুলিশকে বলার পর পুলিশ পদক্ষেপ নিচ্ছে, তার আগে কিন্তু পুলিশের কোনো পদক্ষেপ নেই। তাহলে কি এখানে কোনো বিকল্প পরিকল্পনা ভাবতে পারা যাবে বা ভাবতে পারা হচ্ছে রেলের তরফ থেকে? এটা একটা প্রশ্নচিহ্ন থাকছে। তার পাশাপাশি যেটা খড়দা পৌরসভার সূত্রের খবর যে একটা ফুট ওভার ব্রিজ করার কথা ছিল, সেই ওভার ব্রিজের কাজ কিন্তু পুরোপুরি থমকে গিয়েছে। তার কারণ হচ্ছে খড়দা পৌরসভার যিনি ভাইস চেয়ারম্যান তিনি যেমনটা দাবি করেছিলেন যে রেল এত উদাসীন হয়ে পড়েছে, ফলত খড়দা পৌরসভার সঙ্গে কোনো রকম ভাবে কোনো সহযোগিতা করছেন না, ফলত কিন্তু এই ধরনের ফুট ওভারব্রিজের কাজ থমকে গিয়েছে। ফলত ওই খড়দার যে রেলগেট সেটা এতটা ব্যস্ততম হয়ে গিয়েছে, ফলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে বিশেষ করে সন্ধ্যাবেলার সময়
এবং সকাল 11টা থেকে 12টা এই যে সময়গুলো তোমাকে বলছি, এই সময় কিন্তু অতিরিক্ত যানজটের তৈরি হচ্ছে। ফলত রেল বিকল্প পরিকল্পনা ভাবছে এমনটা কিন্তু রেল সূত্রে জানা গিয়েছে। এবং যে সিগন্যালিং এ যে বারবার দাঁড়িয়ে থাকা, যে কোনো মানুষের যে প্রবলেম হওয়া, সেই হবার জন্য কিন্তু রেল বিকল্প কোনো পরিকল্পনা ভাবতে চলেছে। এটা কিন্তু আপাতত রেল সূত্রের খবর। তবে সেই পরিকল্পনাটা কি হতে চলেছে সেই বিষয়ে এখনো পর্যন্ত সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি। একদমই ধন্যবাদ তোমায় জয়ন্ত। আমাদের সঙ্গে ছিলেন একদিকে খড়দা থেকে আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার এবং অন্যদিকে বারাসত থেকে ছিলেন আমাদের আরো এক প্রতিনিধি ভক্তি দে। দুজনকেই ধন্যবাদ। চারদিকে এখন সময় আরো একটা বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরেলাম বিরতির পর, দেখছেন চারদিক। এই মুহূর্তে নজর রাখবো যে খবরের দিকে। মাওবাদী নেতা অর্ণব দামের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তির জট অবশেষে কাটল এবং সাংবাদিক বৈঠকে এমনটাই জানিয়েছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র। আজ ভর্তি প্রক্রিয়া শুরু হবে, ভর্তি হতে পারবেন অর্ণব দাম। আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরেই কিন্তু এই বিষয়টি নিয়ে যথেষ্ট জটিলতা সৃষ্টি হয়েছিল এবং এমনকি তৃণমূল নেতা কুণাল ঘোষকে, তাকেও কিন্তু মাঠে নামতে হয়েছিল রীতিমতো পরিস্থিতি স্বাভাবিক করতে। এবং যেই বিষয়টি আপনাদের জানিয়ে রাখি যে এবার কিন্তু ভর্তি হতে পারবেন মাওবাদী নেতা অর্ণব দাম এবং তিনি ইতিহাসের ক্ষেত্রে গবেষণার জন্য যে পিএইচডির প্রবেশিকা পরীক্ষা তা দিয়েছিলেন এবং সেখানে প্রথম স্থানও অধিকার করেছিলেন এবং তারই ভর্তি নিয়ে যে জট তৈরি হয়েছিল সেই জট কিন্তু অবশেষে কাটল, এমনটাই সাংবাদিক বৈঠকে আজ জানান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ। আমজাদ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে অবশেষে এই ভর্তি সংক্রান্ত জট কাটলো এবং আজ সাংবাদিক বৈঠক করে ঠিক কি জানালেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য? একেবারে সন্নিহিত হয় জানিয়ে রাখি যে অর্ণব দামকে নিয়ে কিন্তু 2010 সাল থেকে নিয়ে 2024 প্রায় 14টা বছর কেটে গেছে। তারপরেও তিনি সুযোগ পেয়েছিলেন যে তিনি পরীক্ষা দেবেন, পরীক্ষায় বসবেন এবং তিনি পিএইচডি করবেন। সেই নিয়ে কিন্তু একটা জটিলতা ছিল কিন্তু আমাদের রাজ্যে। কার্যত সব রাজ্যের যে জটিলতা তার অবসান ঘটিয়ে শেষমেশ বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করবেন অর্ণব দাম। সার্বিকভাবেই তাকে নিয়ে যে জটিলতা সেই নিয়ে কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য ছিলেন তিনি আজকে সাংবাদিক বৈঠক করেন এবং সাংবাদিক বৈঠক করেন তিনি জানান যে অর্ণব দামকে নিয়ে আজকে 3টের সময় কাউন্সিলিং করার কথা, কাউন্সিলিং হয়ে গেছে এবং কাউন্সিলিং হওয়ার পরে তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে তিনি পিএইচডি করবেন। সেটা কিন্তু কোনো সমস্যা হবে না, কোনো সমস্যার সমাধান তিনি বের করেছেন এবং জেল কাস্টাডি থেকে তাকে নিয়ে আসা হয় বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং কাদম্বিনী যে সেমিনার হল আছে সেই সেমিনার হলে প্রায় 1 ঘন্টা তাকে নিয়ে চলে কাউন্সিলিং এবং তার সঙ্গে অন্যান্য যে সব ছাত্রছাত্রীরা ছিলেন তাদেরকে নিয়েও কিন্তু কাউন্সিলিং চলে। কিন্তু 1 নম্বরে নাম এই অর্ণব দামের আছে এবং অর্ণব দাম কাউন্সিলিং এ বসে পুরো সিদ্ধান্ত হয়ে যায় তিনি পিএইচডি করতে পারবেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করবেন সাজাপ্রাপ্ত তিনি যাবজ্জীবন জেল খাটছেন। সার্বিকভাবে বর্ধমান জেলা, বর্ধমান শহর নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছে যে একজন মাওবাদী হামলাকারী একজন ক্যান্ডিডেট সে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করবেন। স্বভাবতই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে এইটা একেবারে চাঞ্চল্যকর তথ্য এবং চাঞ্চল্যকর জায়গার মধ্যে দিয়ে যারা শিক্ষাবিদরা রয়েছেন, যারা শিক্ষার আঙিনায় যারা রয়েছেন ছাত্রছাত্রীরা তারাও কিন্তু চুপ করে আছেন এবং তারাও চাইছেন যে অবশ্যই যেহেতু শিক্ষা নিয়ে পড়াশোনা করবেন, পিএইচডি করবেন, অবশ্য করা উচিত। কিন্তু বিভাগীয় ইতিহাস বিভাগীয় যিনি প্রধান ছিলেন, প্রধান আছেন আর কি, তো তানভীর তিনি বিষয়টি জানিয়েছেন যে তার অবসান ঘটে গেছে, অবশেষে তিনি পিএইচডি করতে পারবেন। সন্ন্যাদী, একদমই ধন্যবাদ তোমায় আমজাদ। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ। আপনাদের শোনাবো সাংবাদিক বৈঠক করে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম চন্দ্র ঠিক কি জানিয়েছেন এ বিষয়ে। আমি আশ্বাস পেয়েছি যে অর্ণব দামের পিএইচডি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো অসুবিধা হবে না। কারা কর্তৃপক্ষ সব রকম সহযোগিতা করবেন এবং অর্ণবের সিকিউরিটির ব্যবস্থা করবেন। তাই ভর্তির প্রক্রিয়া থামিয়ে না রেখে চালু করা হয়েছে। আমি আশ্বাস পেয়েছি যে অর্ণব দামের পিএইচডি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো অসুবিধা হবে না।
হাইকোর্টে রাজ্যপালের মানহানির মামলার শুনানি, মামলার রায়দান স্থগিত। মামলার সঙ্গে যুক্তরা রাজ্যপাল নিয়ে মন্তব্য করতে পারবেন না, এই আর্জিতে অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন জানান রাজ্যপাল। মামলার শুনানির এখতিয়ার নিয়ে কুণালের নতুন আবেদন। মানুষ সিলেক্ট করেছে, ওনার কি অধিকার আছে তাদের ওত দিতে না দেওয়ার? উনি স্পিকারকে অথরাইজ করবেন, ডেপুটি স্পিকারকে অথরাইজ করবেন, না হলে নিজে অ্যাসেম্বলিতে যাবেন। ওনার রাজভবনে কেন সবাই যাবে? রাজভবনে যা কীর্তি কেলেঙ্কারি চলছে তাতে মেয়েরা যেতে ভয় পাচ্ছে, আমাকে কমপ্লেন করেছে। বিধায়কদের শপথ জট নিয়ে রাজভবন নবান্ন সংঘাত চরমে ওঠে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর। রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল মহিলারা রাজভবনে যেতে ভয় পাচ্ছেন। এই বক্তব্যের পরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সেই মামলার শুনানি হয় বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে। রাজ্যপালের মানহানির মামলায় রায়দান স্থগিত। হাইকোর্টে মুখ্যমন্ত্রী বনাম রাজ্যপাল মামলার শুনানি শেষ। রাজ্যপালের মানহানির মামলায় রায়দান স্থগিত। মামলায় রাজ্যপালের আবেদন ছিল মামলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা রাজ্যপাল নিয়ে কোনো মন্তব্য করতে পারবে না, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বজায় থাকুক। মামলায় রাজ্যপালের আইনজীবী ধীরাজ দ্বিবেদীর সওয়াল, দুই প্রার্থীর শপথের কথা চিঠিতে জানানো হয়। প্রার্থীরা জানান তারা বিধানসভায় শপথ নিতে চান, কিন্তু চিঠিতে তারা ভয় পাচ্ছে বা অন্য কিছু তার উল্লেখ নেই। শাসক দলের তরফে বলা হয় মহিলারা ভয় পাচ্ছে রাজভবন যেতে। তৃণমূলের মুখপাত্র সময় বেঁধে দেন, সময় শপথ না করালে তাজ প্যালেস হোটেলের অধ্যায় সামনে আসবে। কারো সম্মানে আঘাত করা ঠিক না, আপাতত এমন মন্তব্য বন্ধ রাখার আবেদন জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের পাল্টা সওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি এই কথা বলেননি। রাজভবনের ঘটনায় মহিলারা অভিযোগ জানিয়েছেন, বিধায়করা ভয় পাচ্ছেন রাজভবনের শপথ নিতে। এই অভিযোগের কথা মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন। মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা কোনো মহিলাও করেননি। অভিযোগকারিনীর বক্তব্য মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন, সেখানে তার বিরুদ্ধে কি করে মানহানির মামলা দায়ের করা যায়। বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রিয়াত হোসেনের বিরুদ্ধেও মানহানির মামলা করা হয়। সোমবার আদালতে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জয়ন্ত মিত্র সওয়াল করেন, সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের দায়িত্ব সায়ন্তিকার উপর বর্তায় কিভাবে? কি করে সরাসরি মানহানির অভিযোগ ওঠে? রাজ্যপালকে চিঠি দেওয়া হয়েছিল সম্মান জানিয়ে, সংবাদ মাধ্যমকে দেওয়া সায়ন্তিকার বক্তব্য ছিল শপথ নিয়ে প্রশাসনিক মন্তব্য, সেখানে মানহানির মতো কিছু ছিল না। এদিন মামলার শুনানির এখতিয়ার নিয়ে কুণাল ঘোষ নতুন আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে হলফনামা জমা দিতে নির্দেশ আদালতের। কলকাতা টিভি। আসছি পরবর্তী খবরে। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে খানাকুলে ধুন্ধুমার, তৃণমূল নেতাকে মারধর, পোশাক ছেঁড়ার অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ র্যাফ, লাঠি হাতে তারা পুলিশের। লাঠি হাতে তারা পুলিশের। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে খানাকুলে ধুন্ধুমার কাণ্ড, এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। আমাকে ছেড়ে দিচ্ছি। আমাকে ছেড়ে দিচ্ছি। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দীপাঞ্জন রায়। দীপাঞ্জন, ঠিক কি পরিস্থিতি এখন এবং ঠিক কি অভিযোগ সামনে আসছে এক্ষেত্রে? এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, এলাকায় পুলিশি টহল চলছে এবং যেটা বলা যায় যে খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির আজকে স্থায়ী কমিটির মিটিং ছিল, কারণ বেশ কিছুদিন আগেই ওই স্থায়ী কমিটি থেকে বেশ কয়েকজন সদস্য পদত্যাগ করেছিল। সেই তার ফলেই ওই যে পঞ্চায়েত সমিতি প্রায় ভাঙতে বসেছিল, যেটা যে পঞ্চায়েত সমিতির সদস্যরা ইস্তফা দিয়েছিলেন তাদের মূলত অভিযোগ ছিল যে ওই স্থায়ী সমিতিতে যে নইমুল হক ওরফে রাঙা আছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি, তিনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত এবং বিজেপির লোকজনদের সঙ্গে তিনি যোগাযোগ রাখেন বলে তারা অভিযোগ করছেন। এবং এছাড়া আজকে যখন মিটিং শুরু হয় তখন পঞ্চায়েত সমিতির সভাপতি যখন মিটিং শুরু করতে যাচ্ছিলেন, ঠিক তখনই অন্য সদস্যদের সঙ্গে বচসা শুরু হয় নইমুল হক ওরফে রাঙার সঙ্গে। তারপরেই ভেতরে তুলকালাম কাণ্ড, মারধর শুরু হয়, মহিলা সদস্যদের মারধর করা হয় এবং বেশ কয়েকজন পুরুষ সদস্যদেরও মারধর করা হয়। এর জেরেই এই কার্যত এলাকাতে চাঞ্চল্য সৃষ্টি হয় এবং যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা বাইরে ছিল তাদের মধ্যেও বচসা শুরু হয় এবং দুই গোষ্ঠীর মধ্যে মারপিট শুরু হয়ে যায়। তো তারপরেই পুলিশ তৎপর হয়ে ওঠে এবং পুলিশ লাঠি উঁচিয়ে তাদেরকে সেই এলাকা ছাড়া করে। এই ঘটনায় কি কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়েছে দীপাঞ্জন?
এই মুহূর্তে খানাকুল 1 নম্বর ব্লক সভাপতি যিনি আছেন তৃণমূল কংগ্রেসের দীপেন মাইতি, ওনাকে আটক করা হয়েছে। তবে গ্রেপ্তারের এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না। যেটা আমরা জানতে পেরেছি যে এলাকায় শান্ত রাখতে পুলিশ সর্বতভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রসঙ্গে জেলা তৃণমূল নেতৃত্ব তাদের কোনো প্রতিক্রিয়া মিলেছে? জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো নেতৃত্বই এই মুহূর্তে মুখ খুলছে না, কার্যত মুখে ফুলও পেটেছে বলা যেতে পারে। ধন্যবাদ তোমায় দীপাঞ্জন। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দীপাঞ্জন রায়। আসছে পরবর্তী খবরে। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে খোদ গড়হাজির মন্ত্রী। বীরভূমের এই ঘটনা এবং বীরভূম বন বিভাগের অনুষ্ঠানে গড়হাজির চন্দ্রনাথ সিনহা। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানেই আসা উচিত ছিল, এমনটাই মন্তব্য করেছেন কাজল শেখ। কাজলকে এড়িয়ে চলার কৌশল কটাক্ষ করেছে এই ঘটনাকে বিজেপি নেতৃত্ব। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানেই এবার খোদ গড়হাজির মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং সে বিষয়কেই রীতিমতো কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। বীরভূম বন বিভাগের এই অনুষ্ঠান ছিল এবং সেখানেই চন্দ্রনাথ সিনহার অনুপস্থিতি ছিল এবং মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে আসা উচিত ছিল, এমনটাই মন্তব্য করেছেন অন্যদিকে কাজল শেখ। কাজলকে এড়িয়ে চলার কৌশল এটা, মন্তব্য বিজেপি নেতৃত্বের। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে এবার খোদ গড়হাজির মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। বীরভূমের একটি বন বিভাগের আয়োজিত একটি অনুষ্ঠান ছিল এবং সেখানেই অনুপস্থিত ছিলেন চন্দ্রনাথ সিনহা এবং সেই বিষয় নিয়েই কিন্তু এবার বীরভূমের যে জেলা রাজনীতি সেখানে তরজা শুরু হয়েছে। একদিকে যেমন তৃণমূলের অভ্যন্তরে সেখানে তরজা চলছে, অন্যদিকে এই বিষয়কে কাজলকে এড়িয়ে চলার কৌশল হিসেবে দেখছে বিজেপি নেতৃত্ব এবং এই ঘটনাকে কটাক্ষ করেছে তারা। এবার নজর রাখবো ইসলামপুরের দিকে। ইসলামপুরে ধুন্ধুমার। চোপড়ার ঘটনায় সেলিমের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি। বামেদের ইসলামপুরের এসপি অফিস ঘেরাও অভিযানে তুলকালাম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাম নেতাকর্মীদের। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায়। ভাস্কর, কি জানা যাচ্ছে ঘটনা প্রসঙ্গে? বাম কর্মীরা যাতে ওদের মোহাম্মদ সেলিমের উপর যে প্রত্যাহার করা সে প্রত্যাহারটা যেন খারিজ করে, সেই সময় ওরা ডেপুটেশন নিতে গেলে সেই সময় পুলিশ বাধা দেয়, সেই সময় পুলিশের সাথে ধস্তাধস্তি বাধে। এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে ভাস্কর? না, এই বিষয়ে কারোর সাথে কাউকে আটক বা কাউকে গ্রেপ্তার করা হয়নি। ধন্যবাদ তোমায় ভাস্কর। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায়। চারটে চারদিক আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।